অ্যান্তোনিও কন্তে অ্যান্ড রোমেলো লুকাকু, a better love story than Twilight। মজা করে একটু আলোচনা করলাম। মজা নিয়ে শুরুটা করলাম এই কারণে, আজকে অ্যান্তোনিও কন্তের নাপোলি নিয়ে একটু আলোচনা করব, এবং সেই নাপোলির সর্বোচ্চ গোল স্কোরার সিরিয়াতে এই মৌসুমে কিন্তু রোমেলো লুকাকু। আমরা রোমেলো লুকাকু সম্পর্কে যখনই আলোচনা করি বা যখনই তার কথা মনে করি, তখনই আমাদের মাথায় এরকম একটা চিন্তা আসে, রে গোলটা মিস হয়ে গেল। মিলান যখন ফাইনাল খেলেছে, তখন ইন্টার মিলানের ফাইনালে সে অপোজিশনের ডিফেন্ডার হিসেবে কাজ করেছে। তো রোমেলো লুকাকু নিয়ে যখনই আমরা আলোচনা করি, তখনই আমাদের মধ্যে অনেক কিছু কমেডি অথবা মিমের কথাগুলো মনে পড়ে। কিন্তু অ্যান্টোনিও কন্তের আন্ডারে রোমেলো লুকাকু কিন্তু একটা ডিফারেন্ট জেনার এবং ডিফারেন্ট ভাবে খেলে এবং সর্বোচ্চ গোলদাতা। ইন্টার মিলানে হয়ে যখন কন্তে ছিল, তখন কিন্তু ইন্টার মিলানের সর্বোচ্চ গোলদাতা ছিল রোমেলো লুকাকু। সে যখন চেলসিতে গেছে, রোমেলো লুকাকুকে নিতে চেয়েছে, এখন নাপোলিতে এসেছে, সে রোমেলো লুকাকুকে নিয়ে আসছে। ওয়েল, রোমেলো লুকাকু তাকে ডেলিভারও করতেছে, এটা কিন্তু মানতেই হবে। কিন্তু এট হোয়াট এক্সপেন্স, এটা নিয়ে আসলে আমাদের আলোচনা বিষয়। তো মৌসুমের শুরুতে অ্যান্তোনিও কন্তে, আমরা একে একটু আলোচনা করি। স্প্যালেত্তির আন্ডারে নাপোলি কিন্তু 2 বছর আগে সিরিয়ে টাইটেলটা জিতে। তো নাপোলি মানে অসাধারণ খেলা দেখিয়েছে, এবং সেই অসাধারণ খেলার মূল তারকাগুলা ছিল ভিক্টর ওসিমহেন, যে এখন নাপোলিতে নেই, কোয়েচা কোয়ারেজকিলিয়া, যে বর্তমানে আলোচনা শুরু হয়েছে যে পিএসজি তাকে 77 মিলিয়ন ইউরো দিয়ে সাইন করায় ফেলতে চাচ্ছে। এখনো অফিসিয়াল হয় নাই, যেহেতু অফিসিয়াল হয় নাই তাই আমরাও এতটা আলোচনা করতে পারছি না, তবে অফিসিয়াল হতে কতক্ষণ। আর 3 নাম্বার হচ্ছে কিম মিন জায়। তো কিম মিন জায় স্পেলেত্তি চলে যাওয়ার সাথে সাথে নাপোলিও তাকে সেল করে দেয় বায়ার্ন মিউনিখে গিয়ে, যদিও ফ্লপ খেয়েছে। তো নাপোলি গত মৌসুমে যখন স্পেলেত্তি চলে যায় এবং কিম মিন জায় চলে যায়, নাপোলি কিন্তু ইউরোপিয়ান কম্পিটিশনের বাইরে অবস্থান করে। তারা দশম হয়েছে গত মৌসুমে। তাদের উপরে তোরিনো পর্যন্ত তাদের উপরে ছিল। তো গত মৌসুমটা খুব ডিজাস্টারাস গিয়েছে। তো ডিজাস্টারাস মৌসুমটা যাওয়ার পরে নাপোলির মালিক যেটা করেছে, অ্যান্তোনিও কন্তেকে সাইন করেছে। কেন অ্যান্তোনিও কন্তেকে? বিকজ হি ইজ এ সিরিয়াল উইনার। সে আপনাকে অন্তত লিগ টাইটেল ডেলিভার করবে। ইউরোপিয়ান কম্পিটিশনে হয়তো বা তেমন ভালো করতে পারে না এখন পর্যন্ত অ্যান্তোনিও কন্তে, বাট লিগ টাইটেলের লং রানের জন্য কিন্তু অ্যান্তোনিও কন্তের উপরে আসলে কোনো কোচ নাই। আপনি এটাই দেখেন, সিরিয়াতে এখন 20 খেলা শেষে কিন্তু নাপোলি টপ অফ দ্য লিগে আছে। যদিও উইন্টার উইনার আতালান্তা ছিল, কিন্তু তারপরও আতালান্তা কিন্তু টানা 2টা ম্যাচ হেরে গিয়েছে, এবং নাপোলির সাথে নেক্সট ম্যাচ আছে, যেটা আমার ধারণা মতে কেন জানি ফর্ম অনুসারে মনে হচ্ছে নাপোলি জিতে যাবে, কারণ কি নাপোলি গত 5 ম্যাচে 5টাই জিতেছে। অপর পাশে আতালান্তা কিন্তু 2টা ম্যাচ হেরে গিয়েছে, টানা 2টা ম্যাচ। তো নাপোলির সাথে একটা ভুল সময়ে বলা যায় যে আতালান্তা ফেস হচ্ছে, এবং সেই ফেসটা হবে আতালান্তার মাথায় যদিও। এবং নাপোলি এই মৌসুমে মাত্র 3টা সিরিয়াতে মাত্র 3টা ম্যাচ হেরেছে। তো প্রথম খেলাটা হেরেছিল হেলাস ভেরোনার কাছে 3-0 গোলে, ভেরোনার মাঠে। এবং গত খেলায়, যেটা 20তম খেলা, রিটার্ন লেগ যখন শুরু হয়েছে, রিটার্ন লেগে হেলাস ভেরোনার বিরুদ্ধে তারা 2-0 গোলে জিতে আসে। এবং তারপরে নভেম্বর পর্যন্ত তারা কিন্তু আনবিটেন ছিল। এর মাঝখানে শুধু জুভেন্টাসের কাছে ড্র করে, বাদ বাকি সবগুলা ম্যাচ জিতে। এবং নভেম্বর মাসে এসে নভেম্বরের 9 তারিখে আতালান্তার কাছে তারা হেরে যায় 3-0 গোলে, নিজেদের মাঠে সাও পাওলোতে তারা হেরে যায়, মানে ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে তারা হেরে যায়। এবং ডিসেম্বর মাস পর্যন্ত আবার একটা আনবিটেন রানে, এর মাঝখানে ইন্টার মিলানের সাথে সানসিরোতে ড্র করে আসে নাপোলি। ডিসেম্বর মাসে এসে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ লাৎসিওর কাছে হেরে যায়। কোপা ইতালিয়াতে 6 ডিসেম্বর হেরে যায় 3-1 গোলে, এবং সিরিয়াতে 9 ডিসেম্বর লাৎসিওর মাঠে গিয়ে 1-0 গোলে হেরে আসে। এই মোট 4টা ম্যাচ তারা হারে এই মৌসুমে, টোটাল সব কম্পিটিশনে। যেহেতু ইউরোপিয়ান কম্পিটিশন নাই, তাই তাদের জন্য সিরিয়ে এবং কোপা ইতালিয়াটাই ছিল গুরুত্বপূর্ণ। তো কোপা ইতালিয়া থেকে ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে। এবং ওই সময়টা নভেম্বর ডিসেম্বরে তাদের অবস্থাটা খুব বাজে যাচ্ছিল, কারণ কি ইন্টারের কাছে ড্র করে, আতালান্তার কাছে হেরে যায়, লাৎসিওর কাছে টানা 2টা ম্যাচ হারে। তো এই যে 4টা ম্যাচের পয়েন্ট ড্রপ করে, তখন অনেকেই ধারণাই ছিল যে অ্যান্টোনিও কন্তে নাপোলি বোধহয় ডিজাস্টার মোমেন্টটা পাস করতেছে, এবং সেই ডিজাস্টার মোমেন্ট থেকে কিন্তু এখন আবার কামব্যাক করেছে। তো ওই যে যেটা বললাম, 20 ম্যাচে 15টা ম্যাচ জয়, 2টা ড্র, 3টা পরাজয়, 32টা গোল এখন পর্যন্ত দিয়েছে। 12টা গোল হজম করার বিনিময়ে 20 গোল ডিফারেন্সের মাধ্যমে 47 পয়েন্টে টপ অফ দ্য লিগে আছে। তাদের সর্বোচ্চ গোলদাতা হচ্ছে রোমেলো লুকাকু। তো নাপোলি ট্রান্সফার উইন্ডো নিয়ে যেহেতু একটুখানি আলোচনা করছিলাম, কুয়েচা কোয়ারেজকিলিকে বিদায় করে দিচ্ছে নাপোলি। এটা আসলেই মানে অন্তত আমার মতো সিরিয়া ফ্যানদের জন্য খুব দুঃখের একটা সংবাদ, কারণ কি সিরিয়া থেকে একটা ট্যালেন্ট চলে যাচ্ছে।
ভিক্টর ওসিমহেন আরেকটা ট্যালেন্ট, যে এই ট্যালেন্টটা হারানোতে আমি খুব কষ্ট পেয়েছিলাম এবং অ্যান্টোনিও কন্তের উপর কিছুটা হলে রাগ করে বলেছিলাম এবারে যাতে কিছুই না জিততে পারে, এবং যেটা হয়েছে রোমেলু লুকাকু এসে তাকে কিন্তু প্রতিদান দিচ্ছে, এবং রোমেলু লুকাকু এখন পর্যন্ত 7টি গোল দিয়েছে। কুয়েচা কুয়ারাৎসকেলিয়া দ্বিতীয়তে আছে 5টি গোল করে, এবং অ্যাঙ্গিসা তৃতীয়তে আছে 4টি গোল করে সিরিয়েতে। তো নাপোলি আসল কথা, যে কুয়েচা কুয়ারাৎসকেলিয়া তাকে বাঁচাচ্ছে, তাকে সেল করে দিয়ে নাপোলি আনতে যাচ্ছে গার্নাচো, আলেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের দাবি, ওই নিউজ অনুসারে, রুমার্স অনুসারে ম্যানচেস্টার ইউনাইটেডের দাবি হচ্ছে 70 মিলিয়ন দিয়ে গার্নাচোকে নিতে হবে, আর নাপোলির অফার হচ্ছে 50 মিলিয়ন। ওয়েল হ্যাঁ, গার্নাচো হয়তোবা খুবই ভালো প্লেয়ার হতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের গত কয়েক খেলাতে গার্নাচো গোলও দিয়েছে, এবং কেন জানি অনেকেই বলে যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যে প্লেয়াররাই যাবে সেই প্লেয়াররাই সাইন করবে। আমরা এটা প্রমাণ কিন্তু আমরা ম্যাকটুমিনেকে দেখলেই কিন্তু বুঝতে পারি, কারণ কি ম্যাকটুমিনে ম্যানচেস্টার ইউনাইটেড, আমার মতে ম্যাকটুমিনে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড খারাপ করে নাই। নাপোলিতে এসে সে কিন্তু নেক্সট লেভেল খেলা দিচ্ছে এবং খুবই চমৎকার খেলতেছে। আমি বলতে বাধ্য হবো যে ম্যাকটুমিনে এবং লোবোৎকা এই দুইজন খেলোয়াড়ের জন্য কিন্তু নাপোলি এখন প্রথম স্থান দখল করতে পেরেছে, এই দুইজন মিডফিল্ডারের জন্য। আর অ্যাঙ্গুইসার কথা বাদ দেওয়া যাবে না, কারণ কি অ্যাঙ্গুইসা স্পেলেত্তির আন্ডারও চমৎকার ছিল। তো কন্তের আন্ডারে লোবোৎকা, অ্যাঙ্গিসা এবং ম্যাকটুমিনে যথেষ্ট ভালো একটা ফর্ম তৈরি করেছে। আপনি চিন্তা করেন, অ্যান্তোনিও কন্তে যে 3-4-3 ফরমেশনের জন্য বিখ্যাত, এবং সেই 3-4-3 ফরমেশনটা অ্যাটাকিং মোডে যখন যায় তখনই 4-2-4 এ চলে যায়। সিয়েনাতে থাকতে কিন্তু কন্তে 4-2-4 ফরমেশনে খেলাইতো। যখন জুভেন্টাসে সাইন করে তখন পিরলোর জন্য তার ফরমেশনটাকে চেঞ্জ করতে হয়। পিরলো, মার্কিসিও ছিল এবং অপর পাশে ভিদাল ছিল। তো এই তিনজনের জন্য তার ফরমেশনটা চেঞ্জ করে 3-5-2 ফরমেশনে যায়, এবং তার কাছে তখন দুইটা চমৎকার স্ট্রাইকারও ছিল। তারপরে যেটা হয়, চেলসিতে যখন যায় সে 3-4-3 ফরমেশনে যেতে হয়, কারণ কি তার দুইটা ভালো উইঙ্গার ছিল, সে উইঙ্গারকে ইউজ করার জন্য। তো 3-4-3, তো এরপরে যেখানেই যায় না কেন, সে যখন আবার ইন্টারে যায় 3-4-3 ইউজ করে, যখন টটেনহামে যায় সে 3-4-3 ইউজ করে। এখন যখন নাপোলিতে আসে প্রথম দুইটা ম্যাচে সে 3-4-3 ফরমেশনে স্টার্ট করে, কিন্তু প্রথম খেলা হেরে যায় এবং দ্বিতীয় খেলা তেমন কনভিনসিং জয় যেহেতু পায় নাই, তখন সে কিন্তু আবারও ফরমেশনটা চেঞ্জ করে 4-3-3 তে চলে যায়, এবং 4-3-3 তার জন্য আসলে বেনিফিট হয়ে দাঁড়াচ্ছে, কারণ কি নাপোলি পজিশন ধরে রাখতেছে, এবং ওই যে তিনজন মিডফিল্ডারের কথা বললাম, এই তিনজন মিডফিল্ডার চমৎকার ইঞ্জিন হিসেবে কাজ করতেছে, এবং তার উইঙ্গার গুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে। শুধু এটা না, এবারে উইন্টার ট্রান্সফারেও তারা যেই প্লেয়ার গুলো কিনেছে, মানে সামার ট্রান্সফার একটুখানি বলে নেই, এমনিও তো আগে থেকে ছিল লবোৎকা, জেলেন্সকি যেহেতু চলে গিয়েছে ইন্টার মিলানে। ওয়েল, এই জিনিসটা আসলে বলতে হয়, স্পেলেত্তি টিমটা কিন্তু একদম কমপ্লিটলি গন কেস। ওসিমহেন, জেলেন্সকি, কিম মিন জাও, রাহমানি, সবাই চলে গিয়েছে। ইভেন এইবারে ওস্তিগার্ডও চলে গিয়েছে, মার্কো রুইও ফ্রিতে চলে গেছে। তার মানে মোটামুটি বলা যায় স্পেলেত্তি পুরো টিমটাই চলে গিয়েছে। রয়ে গেছে লবোৎকা এবং লবোৎকা, অ্যাঙ্গিসা এবং ডি লরেন্জো, এবং ডি লরেন্জো এবারে খুবই চমৎকার খেলতেছে আন্ডার অ্যান্টোনিও কন্তে। তো ও উইং ব্যাক হিসাবে থেকে ফুল ব্যাক হিসেবে আসলে খুবই ভালো খেলতেছে, এবং মিডফিল্ড যেটা সাজিয়েছে, ওই যে যেটা বললাম যে অ্যাঙ্গিসা এবং লবোৎকা আগে থেকেই চলতেছিল, মাঝখানে এসেছে ম্যাকটুমিনে, এবং ম্যাকটুমিনের ব্যাকআপ হিসেবে গিলমোর। মানে খুবই খুবই ভালো এই মিডফিল্ডটা চলছে। এতদিন ফলোরুনসো ছিল, ফলোরুনসো এখন লোনে চলে গিয়েছে ফিওরেন্টিনায়। তো ফলোরুনসোর ব্যাকআপ হিসেবে এনেছে আবার বিলিংকে। তো ড্যানিশ মিডফিল্ডার একে কিন্তু আমরা এফপিএল এর সবাই মোটামুটি চিনে। এই ড্যানিশ মিডফিল্ডারটা বর্নেমাউথে খেলে, এবং বর্নেমাউথে হয়ে কিন্তু সে যথেষ্ট, মানে 5 মিলিয়নের প্লেয়ার। তো 5 মিলিয়নে আমরা কিন্তু সবাই তাকে নিতাম, কারণ কি সে কিন্তু আনডিসপিউটেড স্টার্টার ছিল। ইভেন গিলমোরকেও আমরা চিনি, ব্রাইটনের হয়ে সে খেলতো। তো গিলমোরও কিন্তু কম প্রাইসে কিন্তু ভালো আমাদেরকে ব্যাকআপ দিয়েছে। তো নাপোলিতে মোটামুটি বলা যায় ইপিএল মানে রিজেক্ট গুলা নাপোলিতে এসে কিন্তু যথেষ্ট ভালো করতেছে। অ্যাঙ্গিসার ব্যাপারে আগেও জানেন যে ফুলহামে ছিল, ফুলহামে ফ্লপকে স্প্যালেত্তির আন্ডারে সে টার্ন অ্যারাউন্ড করেছে। তো এখন আসলে ভালো খেলতেছে, কন্তের আন্ডারেও ভালো খেলতেছে, এবং বিলিং, ম্যাকটুমনে, গিলমোর এরাও চমৎকার খেলতেছে, এবং রোমেলো লুকাকু, স্পেশালি রোমেলো লুকাকু অসাধারণ খেলা দিচ্ছে। যদিও 7টা গোল মাত্র, অর্ধেক সিজনে 7টা গোল, আরো বেশি গোল হওয়া উচিত ছিল, কিন্তু তারপরও নাপোলির মূল গোল স্কোরিং কিন্তু লুকাকু দিয়েই হচ্ছে। তার বিল্ড আপের মাধ্যমে কিন্তু সবকিছু তৈরি হচ্ছে। অ্যাজ এ স্ট্রাইকার সে খেলতেছে, মাঝখানে আবার রাসপাদরি অনেকদিন স্ট্রাইকার হিসেবে খেলেছে লুকাকু আসার আগ পর্যন্ত। তো ওই মোমেন্ট গুলাতে কিন্তু তেমন একটা বেনিফিটেড হয় না, এবং লুকাকু আসার পরে যে বেনিফিটটা এখন পেয়েছে, যে কন্তের
একজন স্ট্রাইকার, খুব ডমিনেটিং একজন স্ট্রাইকার লাগবে, সেই ডমিনেটিং স্ট্রাইকিং কিন্তু করে দিচ্ছে। হ্যাঁ, আবারও বলবো ওসিমহেন যেই মানের আমার কাছে লাগে যে যেরকম ট্যালেন্টেড, লুকাকু ডাউনগ্রেড হয়েছে। কুইচা কোরেজকিলিয়া যত ট্যালেন্টেড ছিল, সিরিয়া আরেকটা ট্যালেন্ট হারিয়েছে। গার্নাচো হ্যাঁ অবভিয়াসলি ট্যালেন্টেড, উইথাউট এনি ডাউট হি ইজ আ ভেরি ট্যালেন্টেড আর্জেন্টিনিয়ান প্লেয়ার, বাট স্টিল নাও কুইচা কোরেজকিলিয়া যদি জর্জিয়াতে না জন্ম নিয়ে সে যদি ব্রাজিল আর্জেন্টিনাতে জন্ম নিত, তাহলে কিন্তু তাকে মেসি তকমা দিয়ে দেওয়া হতো। কিন্তু আনফরচুনেটলি সে জর্জিয়ান যেহেতু, তাই তাকে তেমন মানুষ চিনে না। কিন্তু যারা চিনে তারা কিন্তু ভালো করেই জানে কুইচা কোরেজকিলিয়া অনেক উপরের লেভেলের একটা ট্যালেন্ট। পিএসজি কে বলবো যে হ্যাঁ খুব ভালো একটা ট্যালেন্ট সাইন করেছে এবং হোপফুলি তার জন্য একটা বেটার ফিউচার পিএসজি তে অপেক্ষা করছে। সিরিয়ে দুইটা জ্যাম হারিয়েছে, তিনটা জ্যাম হারিয়েছে অ্যাকচুয়ালি। কিম মিন যা কিন্তু আমার খুবই পছন্দের একজন ডিফেন্ডার, আনফরচুনেটলি সে চলে গিয়েছে। তো এরকম ট্যালেন্ট গুলো লস করেছে, কিন্তু কন্তে তার গ্রিপ ফরমেশনে সে যেরকম চায় ওরকম প্লেয়ার যেহেতু পেয়েছে, নাপোলিকে নিয়ে সে যথেষ্ট ভালো করার একটা সুযোগ আছে। ইউরোপিয়ান কম্পিটিশনে যেহেতু নাই, তো ইউরোপিয়ান কম্পিটিশনে যারা যারা আছে লিগে কিন্তু তারা খারাপ করার সম্ভাবনাটাই বেশি। এবং আতালান্তা কিন্তু এই যে ফ্যাটিকনেসটা কিন্তু তাই প্রমাণ করে দেয়। তো নেক্সট ম্যাচ 19 জানুয়ারি বাংলাদেশ সময় রাত্রে 2:45টার সময় খেলা, আতালান্তা বনাম নাপোলি। এবং এই খেলাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে টাইটেল ডিসাইডিং একটা ম্যাচ হবে। গাসপারিনি কি পারবে তার সিরিয়ে টাইটেল, তার মানে প্রথম সিরিয়ে টাইটেলটা সে জিততে, নাকি অ্যান্তোনিও কন্তে যেহেতু সিরিয়াল উইনার সেই হিসেবে অ্যান্তোনিও কন্তে জিতবে? যদি অ্যান্তোনিও কন্তে জিতে যায়, তাহলে ওই যে প্রথমে ভিডিও শুরুর প্রথমেই একটা কথা বলেছিলাম, অ্যান্তোনিও কন্তে এন্ড রোমেলু লুকাকু, a better love story than 12। তো এখানেই রাখি। আসসালামু আলাইকুম।